আমাদের ৫৪টা নদী, সেই ৫৪টা নদীর ভেতরে অলরেডি ৩৬টা নদীতে তারা বাদ দিয়ে ফেলছে। এবং এই যে পানি সন্ত্রাসটা তারা আমাদের এগেইনস্টে করছে, এটা পরিকল্পিতভাবে করছে। যে মানে সফর সঙ্গী হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, তারা কিন্তু পিআর পদ্ধতিতে সিলেক্টেড। ৮৪ বছর বয়সে মানুষের ভেতরে বিভিন্ন ধরনের ভীমরতি ধরে। তো ওনার এক ধরনের ভীমরতি আছে, সেটা হচ্ছে যে উনি অতি কৃতজ্ঞ। এই প্রধান উপদেষ্টার জাতিসংঘের এই সফরকে আপনি কিভাবে দেখছেন, বিশেষ করে যে প্রশ্নটা সবাই তুলছেন যে শুধুমাত্র এই ৩ দলের প্রতিনিধিকে আসলে কেন নিয়ে যাওয়া হচ্ছে সাথে? আপনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নের যে উত্তরের অংশটা আছে ওটাতে পৌঁছানোর আগে আমি এবারের ইউএনজিএ বা ইউএনের যে জেনারেল অ্যাসেম্বলিটা আছে, যেটা ২৩ তারিখ থেকে আমাদের মেইন ডিসকাশনটা শুরু হবে, ২৩ থেকে ২৯ তারিখ পর্যন্ত সম্ভবত এটা চলবে। এবং নর্মালি এই ইউএনজিএতে ফোকাস গ্রুপ ডিসকাশন, ওপেন ডিসকাশন যেটা আছে, তার পাশাপাশি সাইডলাইন টকও অনেকগুলো হয়। সুতরাং দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং ইভেন যে এই যে অ্যাসেম্বলিটা, জেনারেল অ্যাসেম্বলিটা যেটা হয়, এটা হচ্ছে একটা মানে মিলন মেলা, যেখানে আপনি পুরা বিশ্ব থেকে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টস যারা আছে, পলিসি মেকার্স যারা আছে, পলিসি ইনফ্লুয়েন্সার যারা আছে, তারা এই জায়গাটায় যায়। তো কি এবারের এজেন্ডা কি? এবারের এজেন্ডার ব্যাপক এজেন্ডাতে আমি যাব না, আমি যাচ্ছি যে বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক এজেন্ডা কি। জি জি, বাংলাদেশের জন্য সবার প্রথম প্রাসঙ্গিক এজেন্ডা যেটা, সেটা হচ্ছে রোহিঙ্গা সমস্যা। তো বাংলাদেশ এইবারের মানে জেনারেল অ্যাসেম্বলিতে চেষ্টা করবে যে রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশনের ব্যাপারটা কতটুকু থিতু করা যায়, কতটা এক্সপেডাইট করা যায়, এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবে। প্লাস আমাদের দেশে যে রোহিঙ্গারা অলরেডি আগে ১২ লাখ ছিল, এবং এবার আরাকান আর্মির সাথে তাতমাদর সংঘর্ষের কারণে আরও ১.৫ লাখ অ্যাড হয়েছে। সুতরাং ১৩.৫ লাখ রোহিঙ্গা এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে। সুতরাং এই ১৩.৫ লাখ রোহিঙ্গার জন্য যে খাদ্য সহায়তা এবং অন্যান্য ত্রাণ সহায়তা দরকার হয়, এটার জন্য যে রেসপন্স ফান্ডটা আছে, এই ফান্ডের সাইজ এখন পর্যন্ত আগামী বছরের জন্য যে রিকোয়ার্ড ফান্ড, তার অর্ধেকও এখনও অ্যাসিওর্ড হয় নাই। সম্ভবত এই নেক্সট এপ্রিলের ভিতরে শেষ হয়ে যাবে হাতের যে ফান্ড আছে এটা। তো এই জন্য এবারের ইউএনজিএতে একটা বড় আমাদের ফোকাস থাকবে হচ্ছে যে এদের জন্য এই ত্রাণের ব্যাপারটা এনশিওর করা, যেটা ইউএনএইচসিআর এবং আইওএম এর মাধ্যমে এখন পরিচালিত হচ্ছে। দ্বিতীয় ইম্পর্টেন্ট যে জিনিসটা নিয়ে আলোচনা হবে, সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এবং ক্লাইমেট জাস্টিসের ব্যাপারটা নিয়ে। বাংলাদেশ কিন্তু ক্লাইমেট এফেক্টেড একটা কান্ট্রি। এর ভেতরে ভারতের যে ওয়াটার টেরোরিজমটা আছে আমাদের এগেইনস্টে, আমাদের ৫৪টা নদী, সেই ৫৪টা নদীর ভেতরে অলরেডি ৩৬টা নদীতে তারা বাদ দিয়ে ফেলছে। এবং এই যে পানি সন্ত্রাসটা তারা আমাদের এগেইনস্টে করছে, এটা পরিকল্পিতভাবে করছে। গঙ্গা চুক্তি কিন্তু আগামী বছরেই তার যে সময়সীমা ছিল নবায়ন করার, সেটা শেষ হয়ে যাচ্ছে। সুতরাং এই চুক্তি আবার নবায়ন হবে কিনা, সেটা এখন আশঙ্কার ব্যাপার। সুতরাং এই জাতীয় যে গ্লোবাল ক্লাইমেট ক্রাইসিস এবং অন্যান্য যে ব্যাপারগুলো আছে, এটা নিয়েও কিন্তু আমাদের এই প্রতিনিধি দল যারা যাচ্ছে, তাদেরকে পার্সিউ করতে হবে। এই জায়গায় এখানে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে অ্যাওয়্যার করতে হবে, ক্রাই দিতে হবে যে এটা আমার দরকার। থার্ডলি যেটা দরকার হচ্ছে এসডিজি যেটা আছে, যে মানে ডেভেলপমেন্ট গোল যেটা আছে, এই গোলের ভিতরে আমরা যে যে জায়গাগুলোতে আটকায় আছি, ওই জায়গাগুলোতে প্রায়োরিটিতে আনতে হবে। যেমন শিক্ষায় আমরা পিছিয়ে আছি, চিকিৎসায় আমরা পিছিয়ে আছি, সো এই জায়গাগুলোতে প্রায়োরিটিতে আনতে হবে। নেক্সট ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা প্রায়োরিটিতে রাখবো এবার এজেন্ডায়, সেটা হচ্ছে পিস কিপিং। গ্লোবাল পিস কিপিংয়ে মনে করেন যে বাংলাদেশ এখন পর্যন্ত অন্যতম শান্তিরক্ষী প্রেরণকারী দেশ, এবং এটা কিন্তু আমাদের ব্র্যান্ডিং। আমরা অনেকেই একটা জিনিস ভুলে যাই, আমরা বলি না রেমিটেন্স যোদ্ধা, আমাদের শান্তিরক্ষীরা কিন্তু প্রত্যেকেই রেমিটেন্স যোদ্ধা। জি জি, ইভেন মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে শুধু শান্তিরক্ষী মানুষ হিসেবে রেমিটেন্স যোদ্ধা না, সে যে ইউনিফর্মটা পরে যায়, তার হাতে যে অস্ত্র থাকে, এটার জন্য কিন্তু বাংলাদেশ রেমিটেন্স পায়। এবং ভেরি ইন্টারেস্টিংলি, ও মাটিতে পা দেওয়ার 2 বছর আগে পায়। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে গ্লোবাল পিস কিপিং, কেন গ্লোবাল পিস কিপিং ইস্যু আরও ইম্পর্টেন্ট? কারণ এই 9 তারিখে প্যারিসে একটা সম্মেলন হলো, যে সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো, সে বলল যে ইউক্রেন এবং রাশিয়ার মাঝখানে যে যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধটা যদি বন্ধ হয়, তাহলে 26টা দেশ থেকে যৌথ সামরিক বাহিনী তৈরি করে ওখানে পাঠানো হবে। ঠিক আছে? একই সাথে যুক্তরাষ্ট্র একটা প্রস্তাব দিয়েছে যে রাশিয়ান এবং ইউক্রেনিয়ান যে বর্ডার আছে, এই বর্ডারের মাঝখানে একটা বাফার জোন তৈরি করতে হবে, যে বাফার জোনে নন নেটো আর্মি ডিপ্লয়েড থাকবে যতক্ষণ পর্যন্ত শান্তিটা পুরোপুরি না আসে। এবং এখানে কিন্তু ইন্টারেস্টিংলি তারা 2টা দেশের নাম উল্লেখ করছে, একটা হচ্ছে সৌদি আরব আর একটা হচ্ছে বাংলাদেশ। এছাড়াও রিসেন্টলি যেটা হয়েছে, সেটা হচ্ছে যে গাজায় অলরেডি কিন্তু একটা ইউএনের মিশন আছে, আনরাওয়া বলে এটাকে। এই মিশনটাকে মাল্টি ডাইমেনশনাল করার জন্য, মাল্টি ডাইমেনশনাল মিশন যখন হয়,
তখন শান্তিরক্ষীদের শান্তি প্রয়োগ করার জন্য অস্ত্র অ্যালাউ করা হয়, এটা বলে চ্যাপ্টার 7। সুতরাং এটা যদি হয়, চ্যাপ্টার 7-এ বিশ্বে 1 নম্বরে আছে বাংলাদেশ, যখন শান্তিরক্ষা এটা করা হয়। আমাদের কঙ্গোতে আছে, আমাদের মালিতে ছিল, তারপর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে আছে। তার মানে কি, সামনে আমাদের আরো শান্তিরক্ষী প্রেরণের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। কিন্তু অনেকে বলে যে আসলে জাতিসংঘের এই সামিটগুলো এক ধরনের সৌজন্য সাক্ষাতের মতো। ইজ ইট? ইট ক্যানট বি। কারণ মানে একটা গ্লোবাল মানে ইয়েতে যাচ্ছে, নো লেস দেন স্টেট হেডস আর গোয়িং দেয়ার, ইট শুড নট বি ইউজলেস অর ফিউটাইল। তো এই জন্য আমি যেটা বললাম যে এখানে আমাদের যে এজেন্ডাগুলো আছে, দিজ আর ভেরি ভেরি প্রমিনেন্ট এবং ইম্পর্টেন্ট এজেন্ডা। আপনি আরেকটা এজেন্ডা যেটা আছে সেটা হচ্ছে প্যালেস্টাইনের এবং ইসরায়েলের যে সমস্যা আছে, এই সমস্যাটা 2 স্টেট সলিউশন যেটা আছে, এবার কিন্তু এটা নিয়ে ডিসিশন হবে। এবং আপনি লক্ষ্য করে দেখেন, আজকে নিউজ আসছে অলরেডি 3টা কান্ট্রি ইনক্লুডিং ইউকে হ্যাজ অলরেডি গিভেন, তারা অলরেডি স্বীকৃতি দিয়েছে, রেকগনিশন দিয়েছে, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া। রাইট। নাও হ্যাভিং সেড দ্যাট, আপনাকে এই জিনিসটার গুরুত্বটা অনুধাবন করার জন্য আমার দর্শকরা জানেন, তারপরে আমি আরেকবার পুনরাবৃত্তি হতে করলাম করার জন্য। নাও কামিং টু দ্য পিআর পদ্ধতিতে যে প্রতিনিধি দল তৈরি করা হয়েছে, না আপনার ওই পিআর পদ্ধতিতে যাচ্ছি না, আমি যাচ্ছি এবার শুভেচ্ছা সফরের পিআর পদ্ধতির প্রতিনিধি দলের ব্যাপারে। ভাই জি, ঠিক আছে, আপনি লক্ষ্য করে দেখেন এবারের যে মানে সফর সঙ্গী হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, তারা কিন্তু পিআর পদ্ধতিতে সিলেক্টেড। বিএনপি থেকে নেওয়া হয়েছে 2 জন, একটু যদি ব্যাখ্যা করেন। এই যে বিএনপি থেকে নেওয়া হয়েছে 2 জন, জামায়াত থেকে নেওয়া হয়েছে 2 জন, আর 2 জন নেওয়া হয়েছে অনিবন্ধিত রাজনৈতিক দল। এই 3 দল থেকেই কেন শুধু? এখন এটা তো আসলে ইনডিসেন্ট কোশ্চেন, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বর্ষিয়ান মানে গ্লোবাল পার্সোনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার হায়াত দারাজ করুক, তার জন্য আমরা প্রচন্ড রকম গর্বিত। কিন্তু ওনার বয়স অনেক, আমার নবী বাচ্চা মনে করেন 63 বছর, উনি এখন 84 বছর বয়সে বেঁচে আছেন। 84 বছর বয়সে মানুষের ভেতরে বিভিন্ন ধরনের ভীমরতি ধরে। তো ওনার এক ধরনের ভীমরতি আছে, সেটা হচ্ছে যে উনি অতি কৃতজ্ঞ। ছাত্ররা আমাকে এনে প্রধান উপদেষ্টা বানিয়েছে, বিনিময়ে আমি 3 জন ছাত্রকে উপদেষ্টা বানাবো, এই ছিল তার ট্রেড। এখানে হয় কি, যখন মানুষ অনেক বয়স্ক হয়ে যায়, তখন ছোট ছোট নাতি নাতনি যারা থাকে তাদের প্রতি স্নেহে অন্ধ হয়ে যায়, স্নেহ বৎসল হতে গিয়ে স্নেহে অন্ধ হয়ে যায়। তো এখন ওনাকে হয়তো কেউ বুঝাইছে যে আপনি বাংলাদেশের যে পরিস্থিতিতে এসে ক্ষমতা দখল করতেছেন, এই পরিস্থিতিতে আপনার তো একটা রক্ষী বাহিনী লাগবে, পলিটিক্যাল রক্ষী বাহিনী লাগবে। তো এই জন্য এটা তৈরি করা হয়েছে। বাট ইতিহাস সাক্ষী, আমি লাস্ট লাইনটা বলে যাই, সেটা হচ্ছে ইতিহাস সাক্ষী, শেখ মুজিবের রক্ষী বাহিনী শেখ মুজিবকে কিন্তু বাঁচাতে পারেনি।